উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পেরিয়ে গিয়েছে ৩.৫ মাস। তা সত্ত্বেও এখনও শুরু হয়নি রাজ্যের সরকারি কলেজে ভর্তি। পরীক্ষার ৩ মাস পেরিয়ে গেলেও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। এমনকি মেডিকেলে ভর্তি প্রক্রিয়ার উপরেও স্থগিতাদেশ জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার স্বাস্থ্য দপ্তর। প্রশ্ন উঠছে, তবে কি মরিয়া হয়ে মুসলিম তোষণ করতে গিয়ে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার পর এবার কলেজ শিক্ষাকেও প্রায় ধ্বংস করে দিতে চলেছে রাজ্য সরকার? তাহলে কি হবে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ? বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়াই কি তাদের ভবিতব্য? কেন বলছি এই কথা? জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেটা দিয়ে শুরু করেছিলাম, এই রাজ্যে এই মুহূর্তে পুরো শিক্ষা ব্যবস্থা, আরও বিশেষ করে বলতে গেলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, ওবিসি জটের কারণে এই রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ আটকে রয়েছে। আমি নিশ্চিত যাদের বাড়িতে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছেন বা যাদের ভাই বোন পরীক্ষা দিয়েছেন, চেনা পরিচিত মহলে এরকম অনেকেই আছে যারা ওয়েট করছে জয়েন্টের রেজাল্টের। আর তারপর নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও এই রাজ্যে মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে পারছে না মেধাবী পড়ুয়ারা। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অনির্দিষ্টকালীনের জন্য স্থগিতাদেশ জারি করেছে। মানে কবে ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে সেটা কেউ জানে না, অনির্দিষ্টকালীন। এর ফলে ভবিষ্যতে ডাক্তারদের ভবিষ্যৎ এখন বিষ বাও জলে। অধ্যাপক চিকিৎসকরা বলছেন, ডাক্তারি যথেষ্ট কঠিন একটা পড়াশুনো, সিলেবাস হিউজ এবং 5 বছরের মধ্যেই সিলেবাসটা শেষ করতে হয়। কাজেই ভর্তির প্রক্রিয়া পিছিয়ে যাওয়া মানে ছাত্রছাত্রীদের পড়াশুনোর সময় কমে যাওয়া। পরবর্তীকালে যার প্রভাব পড়বে শুধু ডাক্তারি ছাত্রছাত্রীদের ওপর বা শিক্ষার ওপর নয়, সার্বিক স্বাস্থ্য পরিষেবার মানের উপরেও। ফলে ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা। বিষয়টা এরকম, ধরুন 5 বছর পর আপনি কোনো একজন ডাক্তারের কাছে গেলেন কোনো একটা সমস্যা নিয়ে, অথচ MBBS-এর মতো গুরুত্বপূর্ণ পাঠ্যক্রমের প্রথম বর্ষের সিলেবাসের তারা অনেকটাই ঠিক করে পড়াশুনো করেননি, কারণ তাদের সময় হয়নি। তারা কি বলবেন, সরি এটা দেখতে পারবো না, মানে জোকস অ্যাপার্ট, কারণ আমি তো এটা পড়াশুনোই করিনি, আমার সরকার দেরিতে আমাকে ভর্তি করিয়েছে, কাজে এটা আমার পড়া হয়ে ওঠেনি। অন্য রাজ্যে কিন্তু MBBS-এর পাঠ্যক্রমের প্রথম সেমিস্টারের সিলেবাস প্রায় শেষের পথে, পরীক্ষাও হয়তো হয়ে যাবে কিছু মাস পর। সেখানে এই রাজ্যে ভর্তি প্রক্রিয়াটাই হয়ে গেল অনিশ্চিত। এবার একটু পরিসংখ্যানের দিকে আসা যাক। এই রাজ্যে MBBS-এর মোট সিট সরকারি বেসরকারি মিলিয়ে 5700টা, মোট কলেজ 37টা, আর ডেন্টাল মানে BDS-এর ক্ষেত্রে মোট সিট 613-র মতো, সরকারি বেসরকারি মিলিয়ে। তাহলে সব মিলিয়ে কত সিট হয়? সব মিলিয়ে প্রায় 6500 পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে তৃণমূল সরকার। আর শুধু তো MBBS বা BDS নয়, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পর 3 মাস পেরিয়ে গেলেও এখনও তার রেজাল্ট প্রকাশ করলো না জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ইঞ্জিনিয়ারিংয়ের পরিসংখ্যানটা দিই এবার। মেডিকেলের থেকে তো অনেক বেশি সিট থাকে ইঞ্জিনিয়ারিংয়ে। তা এই রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের মোট সিট 44,000, রয়েছে 85টির উপর প্রাইভেট কলেজ এবং 25টার বেশি সরকারি কলেজ। মুসলিম ভোট ব্যাংককে খুশি করতে মেডিকেলের পাশাপাশি এই 44,000 পড়ুয়াকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আরও একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে WBJEE মানে যার মাধ্যমে জয়েন্ট দিয়ে ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, এই পরীক্ষা দিয়ে কিন্তু আরও 2টি কোর্সে ভর্তি নেওয়া হয়। একটা হলো ফার্মাসি, দ্বিতীয়টি হলো আর্কিটেকচার। সব মিলিয়ে পড়ুয়া সংখ্যা প্রায় 50,000, মানে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার মিলিয়ে প্রায় 50,000-এর কাছাকাছি সিট থাকে। এই এতগুলো পড়ুয়া একটা অনিশ্চিত জীবন কাটাচ্ছে সরকারের বেপরোয়া মুসলিম তোষণ নীতির কারণে। এক কথায় বলতে গেলে পুরো শিক্ষা ব্যবস্থার কোমরটাকে গোড়া থেকে ভেঙে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ওই যে সত্যজিৎ রায় বলেছিলেন না, ওরা যত বেশি জানে তত কম মানে, যত মানুষ অশিক্ষিত হয়ে থাকবে তত তার ভোট ব্যাংক বাড়বে। একটু গুছিয়ে বলি,
কেন বারবার করে বলছি যে উচ্চশিক্ষার কোমরটা ভেঙে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এই রাজ্যে সরকারি কলেজগুলোতে বছর বছর পড়ুয়া সংখ্যা কমছে। আমি তথ্য দিয়ে দেখিয়ে দেবো আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে 470টি কলেজে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। এতদিন লোকজন বিএ পাশ করতো, এমএ পাশ করতো, তারপর স্কুলে পড়াতেন, কলেজে পড়াতেন। সেই জায়গাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানে বিএ পাস বা এমএ পাস করে কেউ যে একজন স্কুলে বা কলেজে পড়াবেন, টিচার হবেন, সেই জায়গাটা পুরো বন্ধ হয়ে গিয়েছে। এখন তারা যে স্কুল কলেজে না পড়িয়ে মানে প্রফেশনাল কোর্সের দিকে আসবেন, দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বেন বা ফার্মাসি পড়বেন বা মেডিকেল পড়বেন, সেখানটাও ওবিসি জটে আটকে গেছে, ভর্তি হওয়া যাচ্ছে না। এর প্রভাব তাদের চাকরির যোগদানের ক্ষেত্রেও কিন্তু হবে। ভালো সংস্থাগুলি যখন ক্যাম্পাসিং করবে, ওরা জানবে যে এরা পশ্চিমবঙ্গের কলেজ থেকে পড়েছে এবং এরা একটু হলেও বাকিদের থেকে পিছিয়ে রয়েছে। আর এতদিন তো অর্ধেক পড়ুয়া বসেই নেই পশ্চিমবঙ্গে, তারা অন্য রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেছে বা ফার্মাসি পড়তে চলে গেছে। এতদিন পশ্চিমবঙ্গ শুধু পরিযায়ী শ্রমিক তৈরি করত, এখন তারা পরিযায়ী পড়ুয়াও তৈরি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আর হাতে ধরিয়ে দিচ্ছেন ভাতাশ্রী আছে তো 5,000 টাকা, পরিযায়ী শ্রমিক ফেরত এলে 5,000 টাকা, বা চাকরিতে না পেলে আপনার জন্য আছে বেকারশ্রী। শুধু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নয়, এই সরকারের এই যে দুর্নীতি, ওবিসি, এই সমস্ত কিছুর প্রভাব একটা বৃহত্তর অর্থনীতির ক্ষেত্রেও পড়ছে। যারা বিপুল বিনিয়োগ করে এই রাজ্যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছেন, তাদের মাথায় হাত। এবার আসি অন্য একটা বিষয়ে। এই যে এত ওবিসি নিয়ে চর্চা হচ্ছে, পেপার খুললেই দেখছেন ওবিসি সংরক্ষণের তালিকায় ভুল, হাইকোর্ট এই বলল, সরকার এই বলল, বিরোধী পক্ষ এই বলল, বিজেপি এই বলল। আসলে বিষয়টা কি? কেন এত বড় ব্লান্ডার হলো? কেই বা করলো? আসুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। সমস্যাটা সূত্রপাত 2010 সালে। মোটামুটি 2010 সালের আগে পর্যন্ত হিন্দু গোষ্ঠীগুলিকেই ওবিসি হিসেবে ধরা হতো, একটা প্যারামিটার বা মাপকাঠির হিসেবে। 2010 সালে অর্থাৎ বাম আমলে 42টি গোষ্ঠীকে প্রথম ওবিসি তালিকাভুক্ত করা হয়। এরা ছিল মুসলিম। অনগ্রসর শ্রেণী কল্যাণ বোর্ডের সঙ্গে আলোচনা না করে, কোনো সমীক্ষা না করে এদের ওবিসি তালিকাভুক্ত করা হয়। এরপর 2011 সাল পরিবর্তন, এলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসে আরও বেশ কয়েকটি গোষ্ঠীকে তিনি ঢুকিয়ে দিলেন ওই ওবিসি তালিকার মধ্যে। টোটাল এরকম গোষ্ঠীর সংখ্যা হলো 77টি। এই 77টি মুসলিম গোষ্ঠী, যাদের ওবিসি সংরক্ষণের সুবিধে ভোগ করার কথা নয়, তারা বিগত 15 বছর ধরে এই সংরক্ষণের সুবিধে পাচ্ছে। বঞ্চিত হচ্ছে হিন্দু বাঙালিরা। তৃণমূলের বিরুদ্ধে যে শুধু বেলাগাম মুসলিম তোষণের একটা কথা আমরা বলি না, এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ বাম আমল থেকে এটা শুরু হয়েছিল, আর তৃণমূল কী করছে সেটাকে আরও বেশি বাড়িয়ে চলেছে। আরও মজার কথা শুনবেন, এই সব গোষ্ঠীগুলিকে মাত্র একদিনের আবেদনের ভিত্তিতে কোনো সমীক্ষা ছাড়া তালিকাভুক্ত করা হয়েছে। দুটো উদাহরণ দিই, আমি স্ক্রিনেও দেখিয়ে দেব, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। 2009 সালের 13ই নভেম্বর খোট্টা মুসলিম জনগোষ্ঠী তাদের নাম ওবিসি তালিকায় তোলার জন্য আবেদন করে। ওই একই দিনে তাদের নাম ওবিসি তালিকায় উঠে যায়। 2010 সালের 21শে এপ্রিল জমাদার পদবী যারা রয়েছেন, সেই গোষ্ঠী আবেদন করেছিলেন ওবিসি তালিকাভুক্ত হওয়ার জন্য। সেই আবেদনের ভিত্তিতেও একদিনেই তাদের নাম উঠে যায়। অথচ ভাবুন, এবং সেই পদ্ধতি কিন্তু তৃণমূলের আমলেও বজায় ছিল। কোনো সমীক্ষা হলো না, কোনো পর্যালোচনা হলো না, সেই গোষ্ঠীভুক্ত কত মানুষ আছে সেটা দেখা হলো না, তারা কী ধরনের পেশার সঙ্গে যুক্ত, তাদের আর্থিক সঙ্গতি কী আছে সেটা দেখা হলো না। পুরোপুরি তাদের নাম উঠে গেল ওবিসি তালিকায়। মজা না? অথচ আমার আপনার কোনো সরকারের ঘরে একটা সই করাতে গেলেও কাল ঘাম ছুটে যায়। আজ হবে না, কাল আসুন, আজ বড় সাহেব নেই, পরশু আসুন। কি না, ঠিকই বলছি তো? একই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদেরও হয়েছে। এবার এই কলকাতা হাইকোর্ট যখন মামলাটা যায়, তারা এই 77টি জনগোষ্ঠী, কিছুটা বামেদের অবদান আর কিছুটা তৃণমূলের অবদান, এই 77টি জনগোষ্ঠীকে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। জানিয়ে দেয় 2010 সালের আগে যে 66টি জনগোষ্ঠী তালিকাভুক্ত ছিল, মূলত হিন্দু, তারাই আসল ওবিসি। বাকি এই যে 77টা জনগোষ্ঠী যারা এত দিন ধরে ওবিসির সুবিধে পাচ্ছে, তারা ওবিসি নয়, তারা আর ওবিসির সুবিধে পাবে না। এই জটেই মূলত আটকে রয়েছে পুরো প্রক্রিয়াটা।
আর শুধু স্কুল, কলেজ, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল নয়, একাধিক চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি বের করা যাচ্ছে না। একাধিক চাকরির নিয়োগ প্রক্রিয়াও থমকে রয়েছে এই একটা জটের কারণে। কিছু বললেই সরকার বলছে ওবিসি জট ঠিক হোক তারপর বেরোবে। এই মুসলিম ভোট ব্যাঙ্ককে খুশি করার জন্য যদি রাজ্যের আগামী প্রজন্মের ভবিষ্যৎ উচ্ছন্নে যায়, তাতেও কোনো সমস্যা নেই। তার কারণ ওই দুধেল গাইয়ের সমীকরণ। বড্ড কঠিন এই অঙ্কের হিসেব মেলানো। আপনাদের কি মনে হয়, মুসলিম তোষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান কি সমর্থনযোগ্য? জানান আমাদের কমেন্ট করে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।